বছরে $700 কোটি পাচার হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউ কিছু বলে না। সরকার নিশ্চুপ। রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও IMF নিয়ে কিছু বলে না। ঋণ খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারী এক সূত্রে গাথা। তারা যখন দেখবে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে, তার আগে নয়। এবং তারা বসে থাকে, তারা জেনে শুনে লুটগুলো করে এবং তারা এটাও জানে এর ফল আলটিমেটলি মূল্যস্ফীতি হবে। সুতরাং সরকার না বুঝে আছে, সরকারকে বোঝানোর কিছু নাই তো। উনি অর্থনীতিবিদ, উনি আরও ভেতরের কিছু খবরও জানেন যেগুলো আপনি জানি না। আওয়ামী লীগের ভেতরের খবর জানার তার কথাই দেখি কেন মনে হচ্ছে নৌকা টালমাটাল হয়ে উঠছে, নৌকা ডুবে যেতে পারে, ডোবার পরিস্থিতি অ্যাটলিস্ট হবে। তাই আগে থেকে একটু পোল্ট্রি মেরে রাখা। জনাব ফরাসউদ্দিনের অনেক পরিচয় আছে, অনেক পরিচয়। কত কি ছিলেন উনি, মানে কোন পরিচয়টা সবচেয়ে বড় করে দেওয়া যায়? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আওয়ামী লীগ যখন প্রথমবার 90 সালের পর ক্ষমতা আসে, 96 সেই সরকারের শেষ সময়টাতে উনি গভর্নর ছিলেন। উনি শেখ মুজিবুর রহমানের PS ছিলেন, উনি CSP অফিসার ছিলেন, উনি প্রাইভেট ইউনিভার্সিটির VC ছিলেন। মানে অসংখ্য, ওনার একাডেমিক ক্যারিয়ার দুর্দান্ত। তো এই ভদ্রলোককে সুশীল বলাই যায়, কোনো সন্দেহ নেই। এবং এই সুশীল ভদ্রলোকের সাথে দালাল শব্দটা কারো কারো কাছে একটু কানে লাগবে হয়তো, বাট আই ডিসাইডেড টু কল আ স্পেড। এবং ওনারও মন খারাপ করার কথা, কারণ ওনার দালালি বলে বা ইভেন ওনাকে আওয়ামী লীগও বলে ফেলা যায়, কেন যায় আমি সেই জায়গায় আসবো। কিন্তু এই ভদ্রলোক হঠাৎ এমন একটা বক্তব্য আমাদের সামনে আনলেন, দীর্ঘ বক্তব্য, যেটা একেবারে আমরা কথ্য ভাষায় বলি না, পোল্ট্রি মারা বক্তব্য। মানে যায় না ওনার সাথে। উনি এরকম বক্তব্য দিতে পারেন, উনি কেন দেন না অনেক কিছু, সেটারও একটা ব্যাখ্যা দিয়েছেন, বাট আই ডোন্ট বাই দ্যাট। তো উনি করেছেন এবং যেটা চায় না। তাহলে প্রশ্ন হচ্ছে কেন উনি হঠাৎ করে এরকম একটা আওয়াজ তুলছেন? আমরা সেই কারণটা খুঁজে দেখার চেষ্টা করব। উনি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম যেটা আছে তাদের একটা প্রোগ্রামে বক্তৃতা করেছেন। সেখানে বক্তৃতার পর তাকে কিছু প্রশ্ন করা হয়েছে, সেগুলোর জবাব দিয়েছেন। দেশের অর্থনীতিতে দীর্ঘদিন থেকে যেসব ইস্যু আলোচিত আছে সেই ইস্যুগুলো নিয়ে উনি কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো ইস্যু নিয়ে কথা বলেছেন, টাকা পাচার এবং খেলাপি ঋণ নিয়ে। আমি সেটা নিয়ে শেষের অংশে আসছি, মানে পরের অংশে আসছি। উনি আরও অনেকগুলো ইস্যুতে কথা বলেছেন, আমি সেই ইস্যুগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই। উনি এখানে বৈষম্য হওয়ার কথা বলেছেন, যে আমাদের ভীষণ রকম বৈষম্য আছে, আমাদের এগুলো কমাতে পারছি না, সেটার কথা বলেছেন। উনি বলেছেন মূল্যস্ফীতির কথা। পৃথিবীর আমাদের আশপাশের বহু দেশ গত কয়েক বছরের মধ্যে অনেক বেশি মূল্যস্ফীতি কমিয়ে আনতে পেরেছে, কিন্তু আমরা পারছি না, এসব কথাবার্তা বলছেন। এবং আমাদের বর্তমানে পরিস্থিতি এরকম যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়ন হচ্ছে না, সেই ক্ষমতায়ন করলে যে সমস্যা অনেক সংকট সমাধান হতে পারতো, সেটার কথা বলেছেন। এরকম কিছু কথাবার্তা উনি গ্রসলি বলেছেন। কিন্তু ওনার যে মূল জায়গা, যেটা অত্যন্ত সেন্সিটিভ, এবং এই বক্তব্যের মধ্যে অনেক সঠিক কথাও আছে তাও না। আমি একটু প্রথম টাকা পাচার নিয়ে বলি, তারপর খেলাপি ঋণ নিয়ে। টাকা পাচার নিয়ে জনাব ফরাসউদ্দিন বলছেন, বছরে $700 কোটি পাচার হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউ কিছু বলে না। সরকার নিশ্চুপ। রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও IMF নিয়ে কিছু বলে না। ঋণ খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারী এক সূত্রে গাথা। তারা যখন দেখবে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে, তার আগে নয়। উনি বলছেন $700 কোটি পাচার হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউ কিছু বলে না। মানে জনাব ফরাসউদ্দিন কি দেশে থাকেন, নাকি ওনার চোখে কানে আওয়ামী লীগের লোকজনের যেমন এক ধরনের ঠুলি পরানো থাকে সেটা পরানো ছিল? আমরা অতি তুচ্ছ মানুষ, আমাদের কথা বাদ দেই। আমাদের গুরুত্বপূর্ণ এই অকালেও কয়েকজন অর্থনীতিবিদ জনগণের স্বার্থে কথা বলছেন, এবং এই টাকা পাচার নিয়ে বিশেষ করে যে আমাদের তো GFI এর কথা জানি, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামে একটা প্রতিষ্ঠান গত 4-5 বছর আগে থেকে যখন এই হিসাবটা আমাদের সামনে দেয়া শুরু করেছে,
কিভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং করে টাকা পাচার হচ্ছে, টোটাল অ্যামাউন্ট আমাদেরকে জানানো হচ্ছে। এবং আমরা এই তথ্যও জানি যে জাতিসংঘের কাছে বাংলাদেশ সরকার তথ্য দেয়া বাদ দিয়ে দিয়েছে যাতে এই ডেটা এখন আর না পাওয়া যায়, এটা জিএফআই বলছে। তখন থেকেই আমাদের মেইন স্ট্রিমে প্রচুর কথাবার্তা এই টাকা পাচার নিয়ে হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে। উনি বলছেন কেউ কথা বলে না, ভাবটা এরকম উনি খুব নতুন একটা কথা আমাদের সামনে আনলেন এবং অভিমান করছেন কেউ বলে না। আমরা আবার পাল্টা প্রশ্ন করতে পারি, জনাব ফরাসউদ্দিন আপনি বলেন নাই কেন? আপনি অর্থনীতিবিদ, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ন্যূনতম সততা এবং গার্ডস যদি থাকতো আপনি তো বলার কথা ছিল। ঠিক আছে কেউ বলে না, আপনি আজকে আসছেন কেন বলতে? আমরা কারণ জানি, কারণ বুঝবো এবং সেটা থেকেই আলাপটা তোলার চেষ্টা করবো যে কেন বলছেন, আপনি এতদিন পরে কেন বলছেন। খেলাপি ঋণ নিয়ে খুব বড় একটা কথা বলেছেন। যখন ঋণ খেলাপিরা বেশি বড় হয়ে যায় তখন 1000 টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায়, আমরা দেখেছি কৃষকদেরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বলছেন আর 10,000 কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে। তারপর উনি খেলাপি ঋণ মওকুফের কথা বলা হয়, মওকুফ যখন সুদ হইতে থাকে, সুদ যখন মওকুফ হতে থাকে তখন আসলে আলটিমেটলি লাভ হয় না। এবং খেলাপি ঋণ উনি রাইটলি বলছেন যে শক্তিমান কেউ সরকারকে বোঝাতে পারবে মূল্যস্ফীতি কমানোর উপায় ঋণ আদায় করা। এখন কে বোঝাবে এটা সরকারের বিষয়, সরকার শুনলে মুদ্রাস্ফীতি কমে যাবে। কারণ উনি যেভাবে বলেন খুব স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে আপনি যখন ঋণ খেলাপি হচ্ছে তখন আপনার তো বাজারে মুদ্রা সরবরাহ বাড়ানোর জন্য উনিও বলছেন টাকা ছাপাতে হয়, ট্রেজারি বিল টিল করতে হয়, এগুলো করে ফলে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেন না। সরকারকে বোঝানোর কথা বলছেন, মানে ভাবটা এরকম একটা ন্যারেটিভ আছে না যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে, উনি ওই ন্যারেটিভে আছে যে এখন সঠিকটা বোঝালেই হবে। মানে যারা ফরাসউদ্দিনে তো বোঝা উচিত জেনে শুনে এই লুটপাটগুলো হয়। সরকারের পাশে 10,000 কোটি টাকার যে খেলাপি ঋণ, যার শিল্প ঋণ আছে, তিনি যে বসে থাকেন, তারা যে বসে থাকেন, এটা কি উনি জানেন না? খুব ভালোভাবে জানেন। ব্যাংক একীভূত করার নিয়ে উনি সমালোচনা করেছেন। ওনার বক্তব্য এরকম, ব্যাংক একীভূত করা সব দেশেই হয়, জোর করে ব্যাংক একীভূত করা যাবে না, দুই পক্ষের সম্মতিতে এটা করতে হবে, কিন্তু খারাপ ব্যাংক ভালো করার এটাই একমাত্র উপায় না, এর বিকল্প আছে। এখন যাদের ভালো ব্যাংক হচ্ছে এমন 4টি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে একসময় তদারকি করে ভালো করেছে, তার মানে খারাপ ব্যাংকে তদারকি করে, হ্যাঁ আমরা জানি, পর্যবেক্ষক বসিয়ে আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন, কিন্তু করবেন না আপনি। উনি বেসিক ব্যাংকের কথা বলছেন, বেসিক ব্যাংক কীভাবে লুট হয়েছে সেটার কথা বলেছেন। হুট করে অশোভনীয় লাগছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যেটা নিয়ে আমাদের প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রথম আলো এটা নিয়ে একটা ইমেজ তৈরি করেছে, সেই ইমেজ বা ফটো কার্ডটা ঘুরতে থাকা হয়েছে, আমি অনেককে দেখলাম এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। উনি বলছেন হুট করে ব্যাংক একীভূত করা ঠিক হয়নি, অশোভনীয় হয়ে গেছে। বেসিক ব্যাংককে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না। ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন, আগে ওনার নাম ভিন্ন ছিল, পরে শেখ হয়েছেন। কার আশ্রয় প্রশ্রয় আছেন জানি না, জানলেও নাম বলতে পারতাম না, কারণ এই বয়সেও আমি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কোটান কোট বলছেন। জনাব আব্দুল হাই বাচ্চুর কথা বলছেন, বেসিক ব্যাংক শেখ হয়েছেন, পরে নামের সাথে শেখ লাগিয়েছেন। কে করেছেন, কার আশ্রয় প্রশ্রয় আছেন জানেন না, জানলেও বলতে পারতেন, উনি মরতে চান না। মানে এই এক নতুন ফ্যাশন আমাদের সোসাইটিতে তৈরি হয়েছে। মানে যারা ফরাসউদ্দিন যদি এক্সপ্লিসিটলি কথা বলতেন কি মহাবিপদ হতো তার। আমাদের কয়েকজন অর্থনীতিবিদ বলছে না, আর আমি একদম আওয়ামী লীগ করেন নিজের মুখে, যে উনি নৌকায় ভোট দিয়েছেন, 18 সালে কলাম লিখেছেন। ডক্টর মইনুল ইসলাম চিটাগং ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর ছিলেন, অর্থনীতির প্রফেসর ছিলেন। উনি তো নামধাম ধরে, উনি যেমন ইঙ্গিত করছেন যে প্রধানমন্ত্রীর পাশে বসে, ডক্টর মইনুল নাম ধরে বলে দিয়েছেন। মারা গেছেন উনি, কি হয়েছে? এই খেলাপি ঋণ নিয়ে ওনার মতো ভয়ঙ্কর কঠোরভাবে, চাঁচা ছোলাভাবে কয়জন মানুষ কথা বলেছে? খুব অল্প। কি বিপদ হয়েছে তার? এমনকি প্রধানমন্ত্রী একবার তিনি যখন মেগা প্রজেক্টের বিরুদ্ধে কথা বলেছেন, কতগুলো অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট, উনি একটা তালিকা করেছিলেন, ডক্টর মইনুলের কথা বলছি, যেমন পদ্মা সেতুর রেল কানেক্টিভিটি, পদ্মা সেতু না, রেল কানেক্টিভিটি যেটা, সেটা এরকম অনেকগুলো প্রকল্পের উনি একটা লিস্ট করে দেখিয়েছিলেন। তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী, তাকে অ্যাড্রেসও করেছেন একটা বক্তৃতায় এক ধরনের তাচ্ছিল্য করে। কিন্তু ডক্টর মইনুলের কি মহাবিপদ হয়েছে? মানে এটাও একটা এখন অজুহাত দেখানোর চেষ্টা। তবে হ্যাঁ, এটার মাধ্যমে আবার একটা মেসেজ তো উনি বললেন যে এসব বললে উনি মারা যেতে পারেন, এতে ওনার স্বাদের
অতি সাধের আওয়ামী লীগ সরকারকে উনি চমৎকার একটা উপাধি দিয়ে দিলেন। এই কথা বলার জন্য ডক্টর ফরাসউদ্দিনের মতো মানুষ মরে যেতে পারেন। যাই হোক, ব্যাংকের ইয়েগুলো নিয়ে কথা বলা হয়েছে। খেলাপি ঋণের কারণে অর্থ সংকট, এখানে যে 2% ডাউন পেমেন্টে আপনি বড় বড় খেলাপিদেরকে পুরো তফসিল করতে দিয়েছেন, এগুলো আমরা বহু সময় কথা বলেছি, বহু সময় ডক্টর মইনুল বলেছেন, অন্যান্য অর্থনীতিবিদরা বলেছেন, বহু সময় বলেছেন, কিছু আসে যায়নি। এবং সেটা নির্বাচনের আগে হয় এগুলো বলছেন, সব ক্লিয়ারলি, কোনো রাগঢাক নাই। এবং এটা বারবার বারবার হতে 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 এটা এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এটা হয়, মানে এই পরিস্থিতি তৈরি হয়েছে করতে করতে, এবং এতে সংকট তৈরি হয়ে গেছে। এই কথাগুলো উনি বলছেন। উনি ইয়ের কথা বলেছেন, একটা ব্যাংকের কথাই, যখন ব্যাংক নিয়ে আলোচনা করছেন, যে জগন্নাথের ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে একটা ব্যাংক দিয়েছেন, যার এমডি আরেকজনকে, আরেক ব্যাংকের এমডি মালিকরা খুন করে ফেলার চেষ্টা করেছেন, নাম বলেন নাই। মানে ব্যাংক খাতে কি রকম নৈরাজ্য হচ্ছে, একীভূতকরণের ক্ষেত্রে সেই ব্যাংক, আমি ধারণা করি এটা ন্যাশনাল ব্যাংক শিকদার গ্রুপের। আমরা দেখেছি শিকদার গ্রুপের ওই ঘটনাটা, যেখানে একটা অন্য একটা ব্যাংকের এমডিকে ধরে এনে প্রকাশ্যে গুলি করার চেষ্টা করা হয়েছে। এসব মাফিয়াগিরি তো চলেছে। যাই হোক, আমরা আর খুব বেশি আলোচনায় যাই না, আমাদের এখন একটু ইন্টারপ্রিটেশনের জায়গা। মানে ডক্টর ফরাসউদ্দিন কেন এটা করছেন, কি করছেন? আওয়ামী লীগের প্রতি কোনো ক্ষোভ আছে? আমাদের এটা হয় যে ক্ষোভ থাকলে আমরা আওয়াজ দিই। 18 পর করলে একটা ক্ষোভের ধারণা করতে পারি। আমি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম উনি 18 সালে, আমি আর তখন নিউজ মনে ছিল না, এই জাস্ট ওনাকে খুঁজতে গিয়ে দেখলাম 18 সালে হবিগঞ্জ 4 আসন থেকে, হবিগঞ্জ 4 বা সুনামগঞ্জ 4, কনফার্ম হয়ে ফেলি, হবিগঞ্জ 4 থেকে 18 সালে নমিনেশন চেয়েছিলেন। আমি জানি না ওনাকে নমিনেশন দেয়া হয়নি, ওখানে পরবর্তীতে এই কিছুদিন আগ পর্যন্ত যিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে, উনি নমিনেশন পান নাই, এবং উনি নমিনেশন সিরিয়াসলি চেয়েছিলেন। এবং আমি অবাক হয়ে দেখলাম যে তার সন্তান, তার ছেলে একটা কলাম লিখে রীতিমতো তার বাবা কত সৎ সেই সার্টিফিকেশন দিচ্ছে, এবং বাবা এমপি হলে কি হতে পারবে না পারবে সেগুলো লিখছে। সুতরাং উনি এমপি হতে চেয়ে এমপি হতে পারেন নাই, এটা নিয়ে তার একটা ক্ষোভ থাকতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে 18 পর তো বহু সময় 24 পর্যন্ত গেছে, উনি তো তার মধ্যে কিছু করেন নাই। 24-এ উনি আর ওই নমিনেশন চান নাই। সুতরাং নতুন করে কোনো ক্ষোভ দলের প্রতি তৈরি হয়েছে। ওই যে বলছিলাম, ওনাকে দালাল বললে ওনার মন খারাপ করার হয়তো কথা না, কারণ উনি আওয়ামী লীগ। উনি যদি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে চান, উনি আওয়ামী লীগের পদে টদে নাই, কিন্তু টিকিটে নির্বাচন করতে চাওয়া মানে আপনি আওয়ামী লীগ। এবং যেই মানুষটা 14 সালের পর 18 সালের নির্বাচন করতে গেছেন, 14 সালের পর থেকে যারা যারা আওয়ামী লীগ করে, আমাদের একদম একটা বেসিক নিয়ম আছে, জাস্ট বেসিক নিয়ম, ওই মানুষ প্রত্যেকটা বাজে মানুষ, নোংরা মানুষ। এরা সমাজে মানে একজনও না। 14 সালে যা ঘটেছে, বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, সেই পথে তার জার্নিতে যারা কন্টিনিউ করেছে, যারা নতুন যুক্ত হয়েছে, প্রত্যেকটা, এটা একদম একটা বেসিক রুল আমরা মেনে নেব, প্রত্যেকটা অত্যন্ত নোংরা এবং খারাপ মানুষ। সুতরাং সেই বিবেচনায় জনাব ফরাসউদ্দিনও তাই, কিন্তু ওনাকে করা হয়নি, ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু এত বছর পর, 5 বছর পর এসে হঠাৎ করে উনি সব উগরে দিচ্ছেন। এমনকি যে বললাম, একটা বাক্য ব্যবহার করছেন, উনি জানলেও বলতেন না তাকে কারা আশ্রয় প্রশ্রয় দেয়, জানলেও বলতেন না, কারণ উনি মরিতে চাহি না এই সুন্দর ভুবনে। এই বয়সেও, উনি সম্ভবত 80-র বেশি বয়স হয়ে গেছে, এরকম ভয়ঙ্কর কথা উনি ওনার দল সম্পর্কে বলছেন। তাহলে কি আরেকটা অনুমান আমরা করতে পারি, নৌকার অবস্থা কি ওনার ভালো মনে হচ্ছে না? নৌকাকে টালমাটাল দেখছেন উনি। এবারের বাজেট জটিল পরিস্থিতিতে প্রণয়ন হতে যাচ্ছে, আছে 3টি ঝুঁকি। দেবপ্রিয়, এবারের আসন্ন বাজেট একটি জটিল পরিস্থিতিতে প্রণয়ন করতে যাচ্ছে সরকার। গত বাজেটে সমস্যা ছিল একটি, এবারে যুক্ত হবে 3টি। এগুলো হলো অনিয়ন্ত্রিত উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের ঝুঁকি বাড়ছে, এবং জিডিপির প্রবৃদ্ধির ধারা স্লোথ হচ্ছে। রোববার রাজধানীর হোটেল লোকেশনের সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন সিপিডির বিশেষ ফেলো
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের অর্থনীতিতে এখন 3টি সমস্যা যুক্ত হয়েছে। গত 2 বছর ধরে বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এটি এখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। দ্বিতীয়, আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। এ ঋণ শুধু বিদেশি ঋণ না, অভ্যন্তরীণ ব্যক্তি খাতের ঋণের দায়-দেনাও বাড়ছে। তৃতীয়ত, দেশের প্রবৃদ্ধির হার স্লো গতির হয়ে পড়েছে। এটি হয়েছে কর আহরণ কম হওয়ার কারণে। এ খাত না বেড়ে আরও সংকুচিত হয়েছে। তিনি বলেন, মূল্যস্ফীতির বিপরীতভাবে পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যর প্রভাব ফেলেছে। ফলে বাল্যবিয়েও বাড়ছে। বিশ্বে মূল্যস্ফীতির পতন ঘটেছে, কিন্তু দেশে ধারাবাহিকভাবে বাড়ছে। জিডিপিতে ঋণের বোঝা আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন, আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই না, সে সুনাম আর থাকছে না। ইতিমধ্যে আমরা $5 বিলিয়ন দেনা এখনও দিতে পারছি না। আমাদের গর্ভের জায়গায় চির ধরেছে। জিডিপিতে সরকারি ঋণ 37%, ব্যক্তি খাতের ঋণ 5%, সব মিলিয়ে 42% ঋণের বোঝা আছে সরকারের। জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে জানিয়ে দেবপ্রিয় বলেন, সরকার ত্রৈমাসিক জিডিপির তথ্য দিচ্ছে। তাতে দেখা যাচ্ছে গড় প্রবৃদ্ধি 4% লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাকি সময়ে 10%-এর বেশি প্রবৃদ্ধি করতে হবে, যা প্রায় অসম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজেট প্রত্যাশা নিয়ে জরিপ করেছে সিপিডি। এতে 2500-এর ওপর অংশগ্রহণকারী ছিল। জরিপের তথ্য তুলে ধরেন দেবপ্রিয়। জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, 64% বলেছে তাদের কোনো বাজেট প্রত্যাশা নেই। এতে 3টি বিষয় পরিষ্কার। তারা শোভন কর্মসংস্থান চায়, মানসম্মত শিক্ষা চায়, সাম্প্রদায়িক সামাজিক সুরক্ষা চায়। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, পিছিয়ে পড়া মানুষের চাহিদার প্রতি সংবেদনশীল হতে হবে। বাজেট বাস্তবায়নে স্থানীয় সরকারকে যুক্ত করতে হবে, আর স্বাধীন মিডিয়া বড় ভূমিকা পালন করতে পারে। জরিপের বেশিরভাগ মানুষ বলেছেন, স্বচ্ছতার জন্য পেনশন ফান্ডকে আলাদা করতে হবে, সামাজিক সুরক্ষায় যোগ করা যাবে না। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।